আমার দাদু বলছিল যে কখনো নিজের ভেতরে ডেমনকে বাইরে আসতে দিও না, কারণ যদি একবার তোমার ভেতরে ডেমন তোমার উপর ভর করে ফেলে তাহলে তুমি আর কখনো মানুষ বলে পরিচিত হতে পারবে না। জীবন তো ভালো থেকেও কাটানো যায়, খারাপ হওয়া জরুরি নয়। যদি বাস্তবিকভাবে দেখা যায় তাহলে আমি এতে খুব মজা পাচ্ছি। যত মানুষের গলা কাটা যাচ্ছে ততই এদের রক্ত দেখছি, ততই বেশি মজা পাচ্ছি। গ্র্যান্ডপা বলছিল যে ডেমন নিজের ভিতরে আটকে রাখতে, কিন্তু আর মনে হচ্ছে এটা আর সম্ভব নয়, কারণ যে আমাকে বলছিল জীবন ভালো থেকেও কাটানো যায় সে তো আর জীবিত নেই, তাহলে ভালো থাকার মানে কি? তো এই ছিল ছোট একটি কাহিনী। এখন অবশ্যই শুরু করছে আমাদের এপিসোডের ব্যাখ্যা। তো আমাদের হিরোর নাম জিঙাও, যে পাহাড়ের উপর তার দাদুর সঙ্গে থাকতো এবং এটাই তার একমাত্র পরিবার। সে কিছু ঔষধি গাছ কাটতে যায় এবং সেগুলো সংগ্রহ করে নিজের গ্র্যান্ডপার কাছে নিয়ে আসে। সে বলে, দেখো গ্র্যান্ডপা, আমি কি এনেছি, সিং স্প্লিট কার্নেশন হাব, যেটা আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। তখন গ্র্যান্ডপা বলে, অবশেষে তুমি দারুণ কাজ করেছো। তখন জিনাও বলে, আমি তো বলছিলাম যে আমাকে পাহাড়ের পূর্ব দিকে দিকে যেতে, সেখানে থেকে একটা আমি পেয়েছি, সত্যি আমি এটা পেয়েছি। তখন তার গ্র্যান্ডপা বলে, হ্যাঁ এটা দেখতে অনেক বড়, আমার মনে হয় এতে কমপক্ষে 5টি নিয়াং মুদ্রা পাওয়াই যাবে। জিংও বলে, কিন্তু গ্র্যান্ডপা, আমি একটা ফক্স ডেমন দেখেছি ওইখানে, মা শিয়ালা তার বাচ্চা ছিল। গ্র্যান্ডপা একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুমি ওদের মেরে ফেলোনি তো? তখন জিংও বলে, না না, আমি ওদের মারিনি, আপনি তো বলেন অকারণে কাউকে কষ্ট দিও না। যদি মা শিয়াল ফিরে এসে দেখে বাচ্চারা নেই, সে তো কষ্ট পাবে, আর আমি কাউকে কষ্ট দিতে পারি না। গ্র্যান্ডপা হেসে বলে, তুমি খুব ভালো করেছো জিংও, চলো তোমার জন্য ডিনার তৈরি করেছি। আর একটা কথা, আমাকে প্রতিজ্ঞা করো কখনো কাউকে কষ্ট দেবে না। তোমার ভেতরে ডেমনকে কখনো তোমার উপর হাবি হতে দিও না, কারণ একবার সেটা হাবি হয়ে গেলে তুমি নিজের নিয়ন্ত্রণ করতে পারবে না। জিংওয়াও অবাক হয়, কারণ সে জানতোই না তার ভিতরে এমন কিছু আছে। কিন্তু একদিন সে যখন গাছ কেটে ফিরে আসে তখন দেখে তার গ্র্যান্ডপা মৃত্যু শরীরে দ্বিখণ্ডিত হয়ে চুপচাপ তাকিয়ে থাকে, একটা চোখে জল পড়ে না। গ্র্যান্ডপা, আপনি বলেছিলেন ভেতরে ডেমনকে কন্ট্রোল করো, কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবী আমাকে সেটা করতে দেবে না। আমি আপনার বদলে নেব, তাকে খুঁজে বের করব, আর যেভাবে সে আপনাকে শেষ করেছে আমিও তাকে ঠিক সেভাবে শেষ করব। কিন্তু ঠিক তখনই সে মাটিতে পড়ে থাকা কাঁচি তুলে নেয় এবং নিয়ে তা গ্রামের দিক ফিরে যেতে শুরু করে। জিং কাউন্টিং, যেখানে শহরের মাঝখানে একটি সরু গলি দিয়ে কয়েকটি কাঠ টেনে নেওয়া হচ্ছে। সেই কারতগুলোর ভিতরে বন্দী রয়েছে কয়েকজন অপরাধী, দুজন সৈনিক সে কারত টানছে। একটি কার্ডে অনেক বন্দী রয়েছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক, ভয়ঙ্কর চেহারা। আর একটি কার্ডে শুধুমাত্র আমাদের হিরো বসে আছে। চারপাশে সাধারণ মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে, যারা তাদের ঘৃণা করে চিৎকার করছে, গালমন্দ করছে। রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় একজন সৈনিক বসে আছে যার নাম গার্ড কিম। সঙ্গে বসে থাকা একজন ব্যক্তি সম্ভবত জেলের ম্যানেজার। গার্ড কিম তাকে বলে, আমার সাহায্য দরকার। হঠাৎ চোখ পড়ে সেই ছোট ছেলের দিকে। গার্ড কিম বলে, তোমরা একে হালকাভাবে নিচ্ছ, ও অনেক ছোট দেখতে, কিন্তু এই বন্দীদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক এই ছেলেটি। ম্যানেজার বলে, তাই তো ওকে একা এক কারোতে রেখে বাকিদের আলাদা একসাথে রাখা হয়েছে। এরপর ম্যানেজার আরও বলে, তোমাদের কাছে এটা হয়তো স্বাভাবিক ঘটনা মনে হবে, একজন ছেলে একা এক কারে বসে আছে, কিন্তু তুমি জানো ও কয়েকজনকে হত্যা করেছে। তাহলে তুমি চমকে যাবে। সবাই ওকে কিলিং সাইড ডেমন বলে ডাকে। গ্রামের এক সাইডে পুরো মানুষকে মেরে ফেলছে। গার্ড কিম বলে, থাক এসব কথা, আমি আসলে তোমার সঙ্গে বিশেষ কথা বলতে এসেছি। তখন ম্যানেজার জিজ্ঞেস করে, কী রিকোয়েস্ট? গার্ড কিম বলে, আমার একজন অপরাধী দরকার, যাকে শীঘ্রই মৃত্যু দেওয়া হবে। সে ছেলে যেন আমার ইয়াং মাস্টারের বয়সী হয়। তখন ম্যানেজার বলে, সমস্যা নেই, আগে তুমি নিজের চা শেষ করো। ঠিক তখন বাইরে হঠাৎ একটা পাথর এসে ছেলেটির মাথায় লাগে। ভিড়ের মধ্যে থেকে সেটা কেউ ছুঁড়ে মারে, কিন্তু ছেলেটি একটু চিৎকার করে না, একটু প্রতিক্রিয়া দেয় না, ঠান্ডা মাথায় চুপ থাকে। এটা দেখে গার্ড কিম বলে, এই ছেলেটি পারফেক্ট, কোনো প্রতিক্রিয়া দেয় না, একদম শান্ত। আরও মজার বিষয় হলো চেহারা পুরো ইয়াং মাস্টারের মতো দেখতে। এটা দেখে গার্ড কিম বলে, আমি লোকটিকে পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে গার্ড কিম রেস্টুরেন্টের উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। ম্যানেজার তাকে থামিয়ে বলে, তুমি বলছো তুমি তোমার লোকটি খুঁজে পেয়েছো, আমি তো এখনও ঠিক মতো শুনতে পারিনি। ম্যানেজার গার্ড কিমের পেছনে সিঁড়ি দিয়ে নামছিল আর গাড়ির পাশে হেঁটে যাচ্ছিল। তারা আমাদের জিঙাও এর দিকে তাকে সামনে এগিয়ে যাচ্ছে। আর জিঙাও, যাকে কাল সকালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া হবে। গার্ড তাকে জেলের দিকে নিয়ে যাচ্ছে। জেলের ভিতর তাকে ধাতব ঘরে আটকে রাখছে আমাদের জিঙাওকে। তার হাতে শিকল বাঁধা, বাইরে দুজন গার্ড দাঁড়িয়েছে। বলে, মনে হচ্ছে এখানেই আমার মৃত্যু হবে। কিন্তু সে হারামজাদা, সে কীভাবে এত সহজে আমাকে হারালো? আমার লড়াই হয়েছিল একজন মার্শাল আর্টিস্ট মাস্টারের সঙ্গে, একজন কাল্টিভেটরের সঙ্গে। সে আমাকে গলা ধরে তুলে নিয়েছিল। সে বলছিল, আমি জানতাম আমাদেরকেও পেছনে রয়েছে, কিন্তু ভাবিনি তোর মতো একটা গাধা যার মার্শাল আর্ট নেই আমাদের পিছু নিয়েছে। মুখে দাগ ছিল, আর জিঙাও তার মুখটা ভালোভাবে মনে রাখছে। সেভাবে এই লোকটাই আমার দাদাকে মেরেছিল। জিঙাও বলে, আমি তাকে খুঁজে পেয়েছি, আমি প্রতিশোধের খুব কাছাকাছি পৌঁছে গেছিলাম, কিন্তু কিছু করার আগে সে তার ছুরি আমার শরীরের ভেতর ঢুকিয়ে দিয়েছিল। সে বলছিল, তোমার কিছু নেই, না মার্শাল আর্ট না শক্তি। আমি ভাবতে থাকি, মার্শাল আর্ট কি? এটা থাকলে আমি শক্তিশালী হতাম। আমি কি তাহলে দাদুর মৃত্যুর প্রতিশোধ নিতে পারতাম? হায়, যদি আমার একটা সুযোগ থাকতো, আমি মার্শাল আর্ট শিখতাম, শক্তিশালী হতাম। আর যখন সে আবার আমার সামনে আসতো আমি তাকে মেরে ফেলতাম। জিঙও বলে, কিন্তু আমি জানি আমি দ্বিতীয় সুযোগ পাবো না। কাল ভোরে আমাকে ফাঁসিতে ঝোলানো হবে।
ঠিক তখন সে অনুভব করে যে কোথাও থেকে ধোঁয়া উঠছে। সে বলে এই ধোঁয়া কোথা থেকে আসছে, আর সে সেই ধোঁয়া গন্ধ শুঁকতে থাকে। কারণ সে তার সারা জীবনে দাদার সাথে বন জঙ্গলে জড়িবুটি সংগ্রহ করতে, তাই তার গন্ধ খুব চেনা চেনা লাগে। সে বলে এই ধরনের জড়িবুটি তো বিশেষ এক ধরনের বিষ তৈরি করতে ব্যবহার হয়। এটা একটা বিষাক্ত ধোঁয়া যা মানুষকে অজ্ঞান করতে পারে। কিন্তু এদিকে সে এত ধরনের জড়িবুটি খেয়েছে যার কারণে এসব বিষাক্ত ধোঁয়া তার উপরে কোনো কাজ করে না। সেভাবে কেউ কেউ না কেউ এখানে সব গার্ডকে অজ্ঞান করতে চাইছে, আমাকে সহ। গার্ড ঘুমিয়ে পড়ার পর জিং নিজের চোখ বন্ধ করে থাকে। কিছুক্ষণ পর দরজা থেকে গার্ড কিম ভেতরে আসে আর তাকে উঠানোর চেষ্টা করে। জিং তার উপর আক্রমণ করে তার হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। আর জিং বলে আমি জানি না এখানে কি হচ্ছে, কিন্তু এটাই আমার সেই দ্বিতীয় সুযোগ হতে পারে। এখন আমি এখান থেকে পালাবো, মার্শাল আর্ট শিখবো, আর তারপর সে খুনিটাকে খুঁজে বের করবো, আমার দাদার মৃত্যু প্রতিশোধ নেবো। কিন্তু প্রশ্ন হলো জিংও কি সত্যি এখান থেকে বেরোতে পারবে, না সামনে কিছু আরও বড় চমকে দেওয়া অপেক্ষা করছে। সবাই সাথে থাকুন।